আগের ভিডিওতে আমরা দেখেছিলাম জার্মানির মিউজিয়াম আইল্যান্ড থেকে একটা মহামূল্যবান কয়েন চুরি করে চোরেরা, যেই কয়েনের মূল্য ৩ মিলিয়ন ইউরো এবং পৃথিবীতে এমন কয়েন মাত্র ৩টি রয়েছে। তবে সেই কয়েন আবার পরবর্তীতে চুরি করে চার্লি এবং জোসেফ, আর সেটা এখন তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আল-ওয়ালিদ গ্যাং এবং রেড গ্যাং পাগলা কুত্তার মতো ছুটে বেড়াচ্ছে। অন্যদিকে আবার তাদের পিছনে পুলিশও লেগে যায়। তো এখন এটাই দেখার পালা যে শেষ পর্যন্ত কয়েনটা ঠিক কার কাছে যাবে এবং কোন গ্যাংয়ের ক্ষমতা সবচেয়ে বেশি। তবে যারা পার্ট 1 দেখেননি, কমেন্টে লিংক দেওয়া আছে, আগে সেটা দেখে নিন। আর বাকিরা এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন প্লিজ। এপিসোড 5-এর শুরুতে দেখা যায় জোসেফ ড্রিঙ্কস করেই চলেছে, কোনো থামাথামি নেই তার। যেন 10 বছরের ড্রিঙ্কস সে একদিনে খেয়ে শোধ করছে। ড্রিঙ্কস করে যখন তার টালমাটাল অবস্থা, তখন রুডির গ্যাংয়ের বাকি ছেলেরা তাকে মেরে সেখানে ফেলে রেখে চলে যায়। মার খেয়ে উঠে সে আবারও ড্রিঙ্কস করতে শুরু করে। এ সময় রেডের ছেলে রিও সেখানে কিলারকে নিয়ে চলে আসে। কিলার গান পয়েন্ট করে জোসেফকে জিজ্ঞেস করে চার্লি কোথায়, আর কয়েনটাই বা কোথায় আছে। জোসেফ বলে সে জানে না। তখনই আবার সেখানে চার্লিও ফিরে আসে। চার্লি আর কিলারের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন জোসেফ প্রথমে রিওকে মারে, তারপরে একটা ভারী জিনিস দিয়ে কিলারকে থেতিয়ে ফেলে। এরপরে চার্লি উঠে জোসেফকে জোর করে বাইরে নিয়ে আসে আর রিওদের গাড়িতে তুলে নেয়। তারপরে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে মার্সেলির দিকে যাত্রা করে সামিরা আর জোনাসকে বাঁচাতে। এদিকে সামিরা জোনাসকে নিয়ে কোনোভাবে হোটেলে ফিরে আসে। তখন একজন ইনফর্মার সিঁড়িতে দাঁড়িয়ে তাকে ফলো করছিল। সামিরা ফোনে চার্লির বন্ধু রামির সাথে যোগাযোগ করে বলে সে হোটেলে ঠিকঠাকভাবে পৌঁছে গিয়েছে। তখন রামি আবার তার ম্যাডাম, মানে সেই লেডি গ্যাংস্টার যে রামিকে ধরে পিটিয়েছিল, সেই ম্যাডামকে ফোন দিয়ে বলে সে যেন ওই হোটেলে লোক পাঠিয়ে দেয়। সামিরা ছেলেকে নিয়ে সেখানেই আছে। তবে তাদের পেছনে এখন অ্যারাবিয়ান গ্যাংও পড়ে আছে, তাই ওরা তাদেরকে ধরে ফেলার আগেই ম্যাডাম যেন তাদেরকে তুলে নিয়ে যায়। আসলে রামি হঠাৎ এমন কেন করছে, ব্যাপারটা আমরা একটু পরে ক্লিয়ার হতে পারবো। অন্যদিকে দেখা যায় জোসেফ আর চার্লি আসার পথে একটা বিচের ধারে গাড়ি থামায়। যদিও জোসেফই গাড়ি থামানোর জন্য জোরাজোরি করছিল। গাড়ি থামানোর পরে জোসেফ গাড়ি থেকে নেমে সমুদ্রে নেমে যায় আর সুইসাইডের চেষ্টা করে। চার্লি সেটা দেখতে পেয়ে দ্রুত ছুটে গিয়ে জোসেফকে তুলে তীরে নিয়ে আসে। আসলে জোসেফ তার জন্ম পরিচয় নিয়ে একটু আপসেট থাকত। তার বাবা তাকে স্বীকার করত না, এই ব্যাপারটা তাকে আজীবন ছোট করে রেখেছে। চার্লি তখন জোসেফকে রিকোয়েস্ট করে সে যেন তার বাবার পাঠানো চিঠিটা একবার পড়ে দেখে। তারপরে যদি সে মরতে চায় তবে চার্লি আর তাকে আটকাবে না। চার্লির কথা মতো জোসেফ এবার শান্ত হয়ে বাবার চিঠিটা খুলে পড়তে শুরু করে। বাবা জোসেফকে লিখেছে তিনি জোসেফকে নিয়ে চিন্তিত। রেড চুরি হওয়া ইম্পেরিয়াল কয়েনটার জন্য একটা গ্যাংয়ের সাথে ডিল করেছে। এই কাজটা অনেক রিস্কি, তাই তিনি জোসেফকে এসব থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন। সেই সাথে শেষে তিনি লিখেছেন জোসেফই ওনার একমাত্র ছেলে, তাই তিনি জোসেফকে সমস্ত সম্পত্তি উইল করে দিয়ে যাচ্ছেন। বাবার চিঠি পড়ে জোসেফ কাঁদতে শুরু করে। তার মনের ভেতরে থাকা পাথরটা এক নিমিষেই নেমে যায়। জোসেফ শান্ত হলে তারা আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে সামিরা জোনাসকে নিয়ে হোটেল রুমে বসেছিল। তখন সেখানে রামি আসে। দরজার লুকিং হোল দিয়ে রামিকে দেখে সামিরা দরজা খুলে দেয়। রামি ভেতরে ঢুকে সামিরাকে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে। সে তাদেরকে একজন ম্যাডামের কাছে নিয়ে যাবে যে তাদের সাহায্য করবে। এটা শুনে সামিরা জিজ্ঞেস করে, তুমি কি সেই ম্যাডামের কথা বলছো যে তোমাকে রেস্টুরেন্টে ধরে পিটিয়েছিল? রামি কথা ঘুরিয়ে বলে সেটা আলাদা ব্যাপার ছিল, আর এবার ম্যাডাম তাদেরকে সত্যিই সাহায্য করবে। রামি তাদেরকে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। তখন জোনাস একটা সেন্সলেস করার ইনজেকশন রামির ঘাড়ে পুশ করে দেয়। মূলত হোটেলে ফেরার আগে আত্মরক্ষার জন্য সামিরা এরকম কয়েকটা ইনজেকশন নিয়ে এসেছিল। যাই হোক, ইনজেকশনের প্রভাবে রামি সাথে সাথেই সেন্সলেস হয়ে যায়। তখন সামিরা চার্লিকে ফোন করে রামির ব্যাপারে জানায়। এরই মধ্যে আবার সেখানে তারেক আর লোকাল গ্যাং চলে আসে। সামিরা দরজা না খুললে তারা দরজা ভাঙতে শুরু করে। তখন সামিরা জোনাসকে নিয়ে টয়লেটে ঢুকে জানালা দিয়ে বেরিয়ে পাশের একটা অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। কিন্তু দরজা খোলার আওয়াজ পেয়ে গ্যাংস্টাররা আবারও তাদের খুঁজতে সেদিকেই চলে যায়। ওই অ্যাপার্টমেন্টের ভেতরে ঘরের দরজা বন্ধ ছিল, তাই ফোনে চার্লি সামিরাকে দরজা খোলার টেকনিক শিখিয়ে দেয়। তারা সেভাবে চেষ্টা করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে তারেকও সেখানে চলে আসে। সে দরজার অপর পাশে কান পেতে থাকে ভেতরে কিছু শোনা যায় কিনা। তারেকের উপস্থিতি টের পেয়ে সামিরা আর জোনাস ঘাপটি মেরে চুপ করে থাকে। বাইরে এই সময় লোকাল গ্যাং লিডার তারেককে ডাক দিলে সে আর এদিকে মনোযোগ না দিয়ে ফিরে যায়। আর সামিরা এবং জোনাস এবারের মতো প্রাণে রক্ষা পায়। যাই হোক, এদিকে রেড ফরেন গ্যাংস্টারদেরকে ঠিক সময়ে কয়েনটা হ্যান্ড ওভার করতে না পারায় তারা রেডকে টর্চার করতে শুরু করে। তারা রেডকে গুলি করতেই যাচ্ছিল, তখনই অফিসার নিনার ডেকে আনা কোবরা ইউনিট সেখানে পৌঁছে যায়। নিনা কোবরা ইউনিট নিয়ে ভেতরে ঢুকে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। রেড আর গ্যাংস্টাররা তখন উপরে অবস্থান করছিল। রেড তাদেরকে অফার করে তাকে ছেড়ে দিতে,
বিনিময়ে সে তাদেরকে সিক্রেট পথ দিয়ে বাইরে বের করে নিয়ে যাবে। গ্যাংস্টারদের একজন তখন রেডের বাঁধন খুলে দিয়ে তাকে নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছিল। তবে হঠাৎ আচমকা রেড একটা ছুরি বের করে লোকটাকে এক ঘায়েলে মেরে ফেলে। এ সময় আবার আরেক চমক ঘটে যায়। কোথা থেকে গ্যাংস্টার হাসান আল ওয়ালিদ চলে আসে আর সে রেডকে ঘায়েল করে তাকে তুলে নিয়ে যায়। কারণ কয়েন চুরি আর করিমের মার্ডারের নির্দেশ তো এই রেডই দিয়েছিল। এদিকে নিনা জোসেফের বান্ধবী এলিনাকে বারে পেয়ে তাকে জেরা করতে শুরু করে যে জোসেফ এখন কোথায় আছে। পরিস্থিতি বুঝে সে নিনাকে জানিয়ে দেয় জোসেফ এখন মার্সেইলিতে আছে। অন্যদিকে হাসানকে দেখা যায় সে রেডকে নিয়ে একটা জঙ্গলের ভেতরে আসে, তারপরে রেডকে মেরে ফেলে। তবে মরে যাওয়ার আগে রেড হাসানকে একটা টুইস্টেড সত্যি বলে যায়। সেটা হলো রেডকে যে ব্যক্তি কয়েনের ব্যাপারে খোঁজ দিয়েছিল সে মূলত হাসানের ফ্যামিলিরই একজন। এটা শুনে হাসানও খুব বিমর্ষ হয়ে যায়। এদিকে চার্লি আর জোসেফ মার্সেইলিতে পৌঁছে যায়। চার্লি সামিরাকে ফোন করে রেডি হয়ে নিতে বলে এবং নিজের অ্যাড্রেস শেয়ার করতে বলে। তো সামিরা সেই বাড়ি থেকে বের হওয়ার আগেই বাড়ির মালিক মাতাল হয়ে বাড়িতে ফিরে আসে। সে সামিরা আর জোনাসকে দেখে ভয়ে বাইরে চোর চোর বলে দৌড়াতে শুরু করে। তাই সামিরা জোনাসকে নিয়ে বাইরে বেরিয়ে দ্রুত চলে যাচ্ছিল। তখনই তাদের সামনে একটা গাড়ি এসে থামে। তারপরে কয়েকজন তাদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। ততক্ষণে চার্লিও সেখানে পৌঁছে গিয়েছিল। তার সামনে দিয়েই গাড়িটা চলে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না। নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে সে। আর এপিসোড 5 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 6 এর শুরুতে দেখা যায় তারেক এবং লোকাল গ্যাং লিডার শেরিফ রামিকে তুলে নিয়ে গিয়েছে। তারা রামিকে ইলেকট্রিক শক দিয়ে টর্চার করে চার্লি এবং তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। অন্যদিকে চার্লি আর জোসেফকে দেখা যায় তারা হোটেলের ভেতরে ঢুকে সিঁড়িতে বসে থাকা লোকটাকে দেখতে পায়। চার্লি লোকটাকে কলার চেপে এখানে কি ঘটেছিল জিজ্ঞেস করে। তখন লোকটা জানায় এখানে রামি এসেছিল। তারপরে আরো দুজন এখানে এসেছিল। তাদের মধ্যে একজন ছিল লোকাল একটা গ্যাংয়ের লিডার যার নাম শেরিফ। লোকটা শেরিফের অ্যাড্রেস চার্লিকে দিয়ে দেয়। কিন্তু এত বড় গ্যাংয়ের সাথে তো চার্লি আর জোসেফ লড়াই করতে পারবে না। তাই চার্লি তার একজন পুরনো লোকের সাথে দেখা করে। চার্লি সেই লোকটা এবং তার দলকে টাকার বিনিময়ে ভাড়া করে। তারা শেরিফের আস্তানাতেই যাবে, তার আগেই তারেক রামিকে টর্চার করে তাকে দিয়ে চার্লিকে ফোন করায়। রামি চার্লিকে ৭৮ নাম্বার রুমে আসতে বলে। ফোন কেটে দেওয়ার পরে জোসেফ চার্লিকে বলে এটা হয়তো একটা ট্র্যাপ, তারা রামিকে দিয়ে চার্লিকে ধরতে চাইছে। কিন্তু চার্লি বলে রামি আসলে তাকে ৭৮ নাম্বার রুমে যেতে বলেনি, বরং এটা একটা কোড ল্যাঙ্গুয়েজ। রামি তাকে হয়তো ইনডিরেক্টলি ৭ বা ৮ তলার কথা বলেছে। তো এরপরে তারা পরবর্তী পদক্ষেপের জন্য রেডি হয়ে যায়। এদিকে সামিরা আর জোনাসকে দেখা যায় তাদের তুলে এনে একটা সুন্দর জায়গায় রাখা হয়েছে। তাদেরকে মূলত রামি সেই ম্যাডাম লেডি গ্যাংস্টারই তুলে আনিয়েছে, কিন্তু সেটা ঠিক কেন সেটা এখনো বোঝা যাচ্ছে না। তো ম্যাডাম তাদের সাথে গিয়ে দেখা করে, তারপরে অভ্যর্থনা জানিয়ে আবারও ফিরে যায়। এরপরে সিন শিফট হয়ে দেখা যায় হাসান আল ওয়ালিদও শেরিফের আস্তানায় চলে এসেছে। শেরিফের লোকজন তাকে চিনতে না পেরে গান পয়েন্টে রাখে। তখন তারেক এসে তাকে ভেতরে নিয়ে যায়। এরই মধ্যে আবার চার্লিও শেরিফের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তবে শেরিফ দরজা খোলার আওয়াজ পেয়ে অ্যালার্ট হয়ে যায়। সে প্রায় চার্লিকে ধরেই ফেলেছিল, তখন তার এক লোক তাকে নিচে ডাকে। তাই সে নিচে বাইরে চলে যায়। এ সময় শেরিফের বাড়ির নিচে চার্লির ভাড়া করা লোক একটা রিমোট কন্ট্রোল গাড়ি পাঠিয়ে দেয়। গাড়ির সাথে একটা মোবাইলও আটকানো ছিল। মোবাইলটা তাদের সামনে যেতেই লোকটা ওই ফোনে কল করে। কলটা শেরিফ রিসিভ করলে লোকটা তাকে কনভিন্স করে সে যেন তার সাথে রামির কথা বলিয়ে দেয়। লোকটার কণ্ঠ শুনে শেরিফ বুঝে যায় এটা কর্সিয়ান গ্রুপের কেউ, এরা খুব সাংঘাতিক দস্যু। তাই শেরিফ ঘাবড়ে গিয়ে ফোনটা নিয়ে উপরে চলে যায় রামির সাথে কথা বলানোর জন্য। রামিকে আবার তখন হাসান আর তারেক জিজ্ঞাসাবাদ করছিল। হাসান রামিকে দেখেই চিনে ফেলে, কারণ সেও আসলে পুরনো পাপী। রামি আগে বার্লিনে একটা গ্যাংয়ের হয়ে কাজ করত। তো হাসান রামিকে চার্লির ব্যাপারে জিজ্ঞেস করলে রামি বলে চার্লি এখানে নিশ্চয়ই আসবে, তারা যেন রামিকে ভরসা করে। কিন্তু হাসান বুঝে যায় রামি তাদের সাথে ছলনা করছে। তারেক তাই রামির দিকে গান পয়েন্ট করলে তখনই সেখানে শেরিফ চলে আসে এবং থতমত খেয়ে বলে এখানে কর্সিয়ানরা চলে এসেছে, তারা রামিকে চায়। এরই মধ্যে আবার কর্সিয়ানরা নিচে শেরিফের গ্যাংয়ের উপরে অ্যাটাক করে দেয়। দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। শেরিফও নিজের গ্যাংকে বাঁচাতে নিচে নেমে আসে। সবাই যখন নিচে কর্সিয়ানদের সামলাতে ব্যস্ত, চার্লি তখন একটু একটু করে ভেতরে ঢুকে রামিকে খুঁজে বেড়াচ্ছিল। হাসান আর তারেক তখনও রামিকে ইলেকট্রিক শক দিয়ে টর্চার করছিল। তাই তার চিৎকারের আওয়াজ পেয়ে চার্লি তার এক্স্যাক্ট লোকেশন বুঝে যায়। তাই সে উপরে উঠে গিয়ে পেছন থেকে হাসানকে আঘাত করে তাকে ফেলে দেয়। রামিও তারেককে জোরে মাথা দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয়। হাসানের মতো এত বড় একজন গ্যাংস্টারের সামনে এভাবে দাঁড়াতে চার্লিও একটু আনইজি ফিল করছিল। তবুও নিজেকে সামলে নিয়ে সে হাসানকে নির্দেশ দেয় রামির বাঁধন খুলে দেওয়ার জন্য। হাসান চোখ গরম করে চার্লিকে থ্রেট দেয়, তুই দুনিয়ার যেখানেই থাকিস না কেন আমি তোকে ঠিক খুঁজে বের করব। চার্লি তখন হাসানকে আর কিছু করার সুযোগ না দিয়ে তার হাত হ্যান্ডকাফে বেঁধে দিয়ে রামিকে নিয়ে বেরিয়ে যায়।
এদিকে শেরিফ বুঝে যায় তাদের এতক্ষণ বলদ বানানো হয়েছে। তাদের উপরে যারা অ্যাটাক করেছিল তারা কর্সিয়ান না, বরং তারা কর্সিয়ানদের স্টাইলে অ্যাটাকের নাটক করে তাদের মনোযোগ এদিকে সরিয়ে রেখেছিল। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে চার্লি রামিকে নিয়ে পালাতে সক্ষম হয়। শেরিফ পুরো ব্যাপারটা বুঝতে পেরে ভেতরে দৌড় দেয়। তখন সে চার্লি আর রামিকে দেখতে পেয়ে গুলি চালাতে শুরু করে। তবুও ভাগ্যক্রমে তারা গাড়িতে উঠে পড়ে, তাই বেঁচে যায়। এদিকে তারেক জ্ঞান ফিরে দেখতে পায় হাসান হাতকড়া খোলার জন্য ছটফট করছে। তারেকের সামনেই তখন হাসানের গানটা পড়েছিল। সে গানটা তুলে নিয়ে এক মুহূর্তের জন্য ভাবে সে হাসানকে গুলি করে মেরে দিবে কিনা। আসলে রেড মরার আগে যে বলেছিল আলো আলিদ ফ্যামিলিরই একজন তার কাছে কয়েনের তথ্য লিক করেছে, সেই লোকটা আসলে হাসানের ছোট ভাই তারেকই ছিল। যাই হোক, তবে শেষ মুহূর্তে তারেক নিজের ভাইকে মারার সিদ্ধান্ত বাদ দিয়ে তাকে মুক্ত করে দেয়। অন্যদিকে দেখা যায় চার্লি বাকিদের নিয়ে সেফ প্লেসে পৌঁছে গিয়েছে। চার্লি রামিকে জিজ্ঞেস করে গ্রিসেলডাকে। রামি বলে সে এই ব্যাপারে পরে কথা বলবে। তখন চার্লি তার উপর চেঁচাতে শুরু করে, কারণ সে সামিরা আর জোনাসের জন্য চিন্তিত ছিল। রামি নিশ্চয়তা দেয় সামিরা আর জোনাস সেফ আছে। সে বরং চার্লি আর জোসেফকে নিয়ে তার ম্যাডাম অর্থাৎ গ্রিসেলডার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গিয়ে তারা জোসেফকে রেখে গ্রিসেলডার লোকদের ট্রলারে উঠে চলে যায়। জোসেফের বিচের ধারে একা দাঁড়িয়ে থাকতে বোর লাগছিল। তখন বিচের ধারে সে একটা দূরবীন দেখতে পায়। তবে এই দূরবীনটাতে দূরের জিনিসগুলো দেখতে হলে এটার বক্সের ভেতরে একটা কয়েন ফেলতে হয়। কিন্তু জোসেফের কাছে কয়েন বলতে তো শুধু ওই মহামূল্যবান কয়েনটাই ছিল। তো সে ওই ইম্পেরিয়াল কয়েনটাই বক্সের ভিতরে ফেলে দেয় এবং দূরবীনে চোখ রেখে আনন্দ করে। আসলে সে এই অভিশপ্ত কয়েনটা থেকে মুক্তি পেতে চাইছিল আর কি। যাই হোক, এরই মধ্যে আবার জোসেফের কাছে তার বান্ধবী এলিনার ফোন আসে এবং সে জানায় পুলিশ জোসেফকে ধরতে মার্সেইলিতে এসেছে। অফিসার নিনা কোবরা স্কোয়াড দিয়ে তাকে জেরা করানোতে সে ভয়ে জোসেফের অ্যাড্রেস বলে দিয়েছে। এই জন্য সে অনুতপ্ত হয়ে নিজেও মার্সেইলিতে চলে এসেছে। এটা শুনে জোসেফ এলিনাকে একটা জায়গায় থাকতে বলে তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে জোসেফ এলিনার কাছে পৌঁছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। আর তখনই জানা যায় এলিনা জোসেফের সাথে প্রতারণা করেছে। কেননা জোসেফ সরল মনে এলিনার সাথে কথা বলছিল, তখনই রিও পেছন থেকে ইলেকট্রিক শক দিয়ে জোসেফকে ধরাশায়ী করে নেয়। আসলে এলিনা রিওর সাথে মিলে জোসেফকে রিওর হাতে তুলে দেওয়ার জন্যই এই প্ল্যান করেছিল। এদিকে কিছুক্ষণের মধ্যে চার্লি তার স্ত্রী সন্তানের কাছে পৌঁছে যায়। অবশেষে এত ঝক্কি ঝামেলা সামলে পুরো ফ্যামিলি একত্রিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তারপরে গ্রিসেলডার লোকেরা তাদেরকে সাথে যাওয়ার জন্য নির্দেশ দেয়। তারাও নির্দেশ মেনে গ্রিসেলডার বাড়ির দিকে হাঁটা ধরে। আর এখানেই এপিসোড 6 শেষ হয়ে যায়। এপিসোড 7-এর শুরুতে দেখা যায় চার্লি, সামিরা আর জোনাস গ্রিসেলডার সামনে গিয়ে উপস্থিত হয়। গ্রিসেলডা তখন জোনাসকে ফুটবল খেলতে পাঠিয়ে দেয় যাতে সে বড়দের কথার মাঝে না থাকে। এরপরে গ্রিসেলডা তাদের ভেতরে নিয়ে যায়। ভেতরে রামি বসেছিল। সেখানে নিয়ে যাওয়ার পরে গ্রিসেলডা চার্লিকে বলে, তোমাকে এখানে একটা বিশেষ কাজের জন্য নিয়ে আসা হয়েছে। কাজটার ব্যাপারে রামি তোমাকে জানাবে। রামি তখন জানায় কিছুদিন আগে সে একটা ভুল তথ্য পেয়েছিল। সে শুনেছিল যদি কাস্টমস অফিসারদের ঘুষ দেওয়া হয় তাহলে তারা কার্গোতে আসা মালামাল সেভাবে আর চেক করে না। তো সেই তথ্য রামি গ্রিসেলডাকে জানিয়েছিল। আর সেই তথ্যের উপরে আস্থা রেখে গ্রিসেলডা কলম্বিয়া থেকে প্রায় 1 টন কোকেন স্মাগলিং করে নিয়ে এসেছিল। কিন্তু বদমাশ কাস্টমস সেই কার্গোটা আটকে দেয় এবং সমস্ত কোকেন এখন তারা বাজেয়াপ্ত করে রেখেছে। তো গ্রিসেলডা চায় চার্লি সেই কোকেনগুলো উদ্ধার করে এনে দিক। রামি ম্যাপ খুলে চার্লিকে দেখায় কোকেনগুলো এখানকার পুরনো একটা পুলিশ স্টেশনের বেসমেন্টে রাখা হয়েছে। এই পুলিশ স্টেশনটা 1912 সালে বানানো হয়েছিল। এর বিল্ডিংগুলো খুব পুরনো। তাছাড়া এর বেসমেন্টের নিচ দিয়ে কয়েকটা টানেলও রয়েছে। আর এই টানেল এবং বেসমেন্টের মাঝে একটা মাত্র দেয়াল আছে, যেটা কখনো মেরামতো করা হয়নি। চার্লি জিজ্ঞেস করে দেয়ালটা কেমন মোটা, কেননা দেয়ালের গঠন না জানলে এটা বোঝা যাবে না সেটা ভাঙতে কতটা সময় লাগবে। রামি তখন ভরসা দিয়ে বলে তারা সবগুলো মেশিন একসাথে চালিয়ে দ্রুততম সময়ের মধ্যেই দেয়ালটা ভেঙে ফেলতে পারবে, এবং সেটা কোনো গার্ডকে বুঝতে দেওয়ার আগেই। রামির প্ল্যান বলা শেষ হওয়া মাত্রই গ্রিসেলডা পেছন থেকে রামির মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। তারপরে চার্লিকে থ্রেট দিয়ে বলে সে যদি এর চেয়ে বেটার কোনো প্ল্যান বের করে তার কোকেনগুলো উদ্ধার করতে না পারে তাহলে চার্লি আর তার ফ্যামিলির সাথেও একই রকম ঘটবে। এরপরে সিন শিফট হয়ে রিওকে দেখা যায়। রিও জোসেফকে আটকে রেখেছিল। জোসেফের জ্ঞান ফিরলে রিও তাকে বলে তার বাবার কোনো খোঁজ পাচ্ছে না। ফরেন গ্যাং তার সাথে কিছু হয়তো করেছে, আর এরপরে নিশ্চয়ই তার সিরিয়াল আসবে। তাই নিজেকে বাঁচাতে রিওর ওই ইম্পেরিয়াল কয়েনটা খুব জরুরি। রিও জোসেফকে রিকোয়েস্ট করে কয়েনটা কোথায় সেটা জানাতে, কারণ অজ্ঞান থাকা অবস্থায় রিও জোসেফের পুরো শরীর চেক করেও কিছুই পায়নি। তো জোসেফ রিওকে কয়েনের ব্যাপারে বলতে না চাইলে রিও এবার রেগে যায়। সে এলিনার গালে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার হুমকি দিলে জোসেফ বলে দেয় কয়েনটা বিচের ধারে দূরবীনের মধ্যে রয়েছে। এটা শোনার পরে রিও আবারও জোসেফ এবং এলিনাকে ইলেকট্রিক শক দিয়ে সেন্সলেস করে ফেলে। তারপরে তাদেরকে সহ কয়েন উদ্ধার করতে বেরিয়ে পড়ে।
এদিকে চার্লিকে দেখা যায় গ্রিসেলডা তাকে 1 ঘন্টা সময় দিয়েছে প্ল্যান বানানোর জন্য, কিন্তু সে কিছুই ভেবে পাচ্ছিল না। এ সময় গ্রিসেলডার একজন লোক এসে চার্লিকে সতর্ক করে দিয়ে যায় তার হাতে বেশি সময় নেই, সে যেন দ্রুত কোনো উপায় খুঁজে বের করে। লোকটা চলে যাওয়ার পরে চার্লি পুলিশ স্টেশনের ফটো এবং ম্যাপ নিয়ে আবারও অ্যানালিসিস করতে বসে এবং কিছু একটা প্ল্যান বের করে ফেলে। অন্যদিকে রিওকে দেখা যায় সে দূরবীনের সামনে গিয়ে সেটা ভাঙার চেষ্টা করছিল, আর ভাগ্যক্রমে একই সময় সেখানে অফিসার নিনাও উপস্থিত ছিল। নিনা দূর থেকে দেখতে পায় রিও দূরবীনটা ভেঙে তার ভেতর থেকে কয়েনটা বের করে নিচ্ছে। এটা দেখে সে রিওকে ফলো করতে শুরু করে। এরই মধ্যে গাড়ির ভেতরে আটকে থাকা জোসেফ আর এলিনা নিজেদের বাঁধন খুলে ফেলে। তারা গাড়ি থেকে বের হতেই যাবে তখনই গাড়িতে রিও চলে আসে। রিও গাড়ি স্টার্ট দিতেই যাচ্ছিল, তখনই অন্য পাশ থেকে নিনা এসে তার দিকে গান পয়েন্ট করে এবং কয়েনটা ফেরত চায়, কিন্তু রিও কয়েনটা দেবে না জানিয়ে দেয়। তারপরে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। রিও ইলেকট্রিক শক মেশিন দিয়ে নিনার পেটে শক দেয়, আর তখনই নিনার হাত পিস্তলের ট্রিগারে চাপ পড়ে যায় এবং গুলিটা রিওর মাথা ভেদ করে চলে যায়। এ সময় জোসেফ এলিনাকে নিয়ে গাড়ির পেছনের দরজা ভেঙে বের হয়ে আসে। জোসেফ রিওর কাছে এগিয়ে এসে দেখে সে মরে গেছে আর কয়েনটা তার পাশেই পড়ে আছে। এলিনা দ্রুত রিওর পকেট হাতড়ে নিজের পাসপোর্টটা বের করে নেয়। তারা চলেই যাচ্ছিল, কিন্তু নিনা জোসেফকে গান পয়েন্টে রেখে কয়েনটা ফেরত চায়। জোসেফ তখন বলে সে কয়েনটা নিনাকে ফেরত দিয়ে দেবে, তবে সেটা সঠিক সময় আসলে তবেই দেবে। এই বলে সে কয়েনটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নেয়, আর অন্য পকেট থেকে এলিনাকে টাকা বের করে দিয়ে বলে সে যেন এখনই এয়ারপোর্টে চলে যায় এবং সেখান থেকে যেন সোজা বাড়ি ফিরে যায়। এরপরে জোসেফ নিনার সাথে ডিল শুরু করে এবং দুজনে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, না হলে খুনের দায়ে তো দুজনকেই জেলে যেতে হবে। যাই হোক, এদিকে হাসান জানতে পেরেছে চার্লি এখন গ্রিসেলডার শেল্টারে আছে, তাই সে ওখানে গিয়ে চার্লিকে মারতে চাইছিল। এটা শুনে শেরিফ তখন মজা নিতে থাকে। শেরিফ বলে গ্রিসেলডা যেখানে থাকে সেটা অত্যন্ত সিকিউর জায়গা, তাছাড়া আসল কর্সিয়ান গ্রুপটা গ্রিসেলডা নিয়ন্ত্রণ করে, তাই গ্রিসেলডার বাড়িতে গিয়ে চার্লিকে মেরে আসা অসম্ভব। এই জন্য শেরিফ হাসানকে সাহায্য করবে না বলে জানিয়ে দেয়। অন্যদিকে চার্লিকে দেখা যায় সে গ্রিসেলডার এই সিকিউর জায়গা থেকে প্রথমে পালিয়ে যায়, ফলে সাথে সাথেই পুরো এরিয়াতে অ্যালার্ম বেজে ওঠে, কিন্তু গার্ডেরা কেউই আর চার্লিকে খুঁজে পায় না। তবে এর ঠিক পরক্ষণেই আবার চার্লি ফিরে আসে এবং গ্রিসেলডার সামনেই উপস্থিত হয়। আসলে চার্লি গ্রিসেলডাকে বোঝাতে চাইছিল তাকে দুনিয়ার কোনো সিকিউর জায়গাতেই আটকে রাখা সম্ভব না, তাই গ্রিসেলডা যেন তার সাথে বেশি হাঙ্কিপাঙ্কি না করে। যাই হোক, চার্লি মূলত পালিয়ে বাইরে গিয়েছিল যাতে সে পুলিশ স্টেশনটা ভালো করে পর্যবেক্ষণ করে আসতে পারে। সে দেখে এসেছে থানায় এভিডেন্স রুমে শুধুমাত্র 2 জন গার্ড থাকে, তাই তাদের মনোযোগ সরানোর জন্য চার্লি ট্রলারে করে থানায় যাবে এবং সেখানকার পাওয়ার সাপ্লাইটা কেটে দেবে। এতে গার্ডেরা জেনারেটর চালু করতে ব্যস্ত হয়ে গেলে সে ততক্ষণে থানার ভেতরে পৌঁছে যাবে। এরপরে কোনো একটা টুল দিয়ে ইজিলি এভিডেন্স রুমের তালা খুলে কোকেনগুলো উদ্ধার করবে। এটা শুনে গ্রিসেলডা বলে তোমার প্ল্যান তো ভালো, কিন্তু সেই 1 টন কোকেন কিভাবে বের করে আনবে? চার্লি বলে সেই কোকেনের প্যাকেটগুলো টয়লেটের কমোডে ফ্লাশ করে বাইরে পাঠিয়ে দেবে এবং গ্রিসেলডার লোকেরা তখন ট্যাঙ্কি থেকে সেই সব প্যাকেটগুলো জাস্ট কালেক্ট করে নেবে, আর এভাবে সে সবগুলো কোকেনই বের করে আনতে পারবে। চার্লির প্ল্যান গ্রিসেলডার অনেক ভালো লাগে, তাই সে প্রতিশ্রুতি দেয় কাজ শেষ হলে সে চার্লি আর তার ফ্যামিলিকে ছেড়ে দেবে। এদিকে এতদিন নিজের সত্যিটা গোপন রাখার পরেও তারেক অবশেষে তার বড় ভাই হাসান ওয়ালিদের কাছে ধরা পড়ে যায়। হাসান অনেক ক্যালকুলেশন করে বুঝে যায় রেড গ্যাংকে কয়েনের ব্যাপারে যে জানিয়েছিল সে আসলে তারেক নিজেই, তাই হাসান এই প্রতারণার দায়ে নিজের ছোট ভাইকেও ছাড় দেয় না, তারেককে সে মেরে ফেলে। অন্যদিকে জোসেফ আর নিনাকে দেখা যায় তারা নিজেদের ডিলের ব্যাপারে আলোচনা করছিল। জোসেফ নিনাকে বলে চার্লি এবং তার ফ্যামিলি গ্রিসেলডার হাতে বন্দী, তাই নিনা যদি তাদেরকে মুক্ত করতে জোসেফকে সাহায্য করে তাহলে জোসেফ তাকে কয়েনটা দিয়ে দেবে। অনেক ভেবে নিনা তখন রাজি হয়ে যায়। এদিকে হাসান তারেককে মারার পরে শেরিফের কাছে যায় এবং গ্রিসেলডার শেল্টারে অ্যাটাক করার জন্য আবারও তার কাছে সাহায্য চায়। শেরিফ বলে এই কাজ করতে গেলে তাকে চরম মূল্য দিতে হবে। হাসান তখন শেরিফকে লোভ দেখায় এই শহরে গ্রিসেলডার পরের অবস্থান শেরিফের গ্যাংয়ে রয়েছে, তাই তারা যদি গ্রিসেলডাকে মেরে ফেলতে পারে তাহলে পুরো শহরের নিয়ন্ত্রণ শেরিফের হাতে চলে আসবে। হাসান এসব বুঝিয়ে শেরিফকে সাহায্য করতে কনভিন্স করে ফেলে। এপিসোডের শেষ দৃশ্যে দেখা যায় সামিরার কাছে একটা লুকানো ফোন ছিল, সে সবার আড়ালে ফোনটা চার্লিকে দেয়। চার্লি সেই ফোন থেকে লুকিয়ে জোসেফকে ফোন করে আর তার কাছে সাহায্য চায়। আর এই সাসপেন্স নিয়ে এপিসোড 7 এখানেই শেষ হয়ে যায়। তো দেখতে দেখতে আমরা এপিসোড 8 মানে একদম লাস্ট এপিসোডে চলে আসলাম। এই এপিসোডের শুরুতে দেখা যায় সকালে চার্লিকে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে থানার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। চার্লির সাথে সার্চ নামের একজনকে পাঠানো হয় যাতে সে কোনো ট্রিক্স খেলতে না পারে। এদিকে জোসেফের কাজ ছিল গ্রিসেলডার বাড়ির চাবি কপি করে সেটা সামিরার কাছে পৌঁছে দেওয়া এবং সামিরা আর জোনাসকে সেফলি বের করে আনা। তো এই জন্য তারা একটা মিউচুয়াল প্ল্যান বানায়। সামিরা গ্রিসেলডাকে বলে সে জানে না আজকের পরে তারা আর বেঁচে থাকবে কিনা,
তাই সে আজকের দিনটা জোনাসের সাথে খেলা করে কাটাতে চায়। এটা শুনে গ্রিসেলডা তাদের ফুটবল খেলার অনুমতি দেয়। সামিরা তাই জোনাসকে নিয়ে জঙ্গলের পাশের একটা ফিল্ডে খেলতে যায়। এ সময় জঙ্গলের ভেতরে একটা জায়গায় নিনা লুকিয়েছিল, আর জোসেফ তখন চার্লি আর সার্চকে ফলো করছিল। গ্রিসেলডার ভিলা থেকে বের হওয়ার আগে সার্চ তার পোশাক খুলে একটা জায়গায় রাখে। তার পোশাকের ভেতরে সামিরাকে যে ঘরে আটকে রাখা হয়েছিল সেই ঘরের চাবি ছিল। তারা ভিলার এক্সিট পয়েন্টে যাওয়ার পরে জোসেফ সার্চের সেই চাবির ছাপ নিয়ে নেয়। তারপরে সেই ছাপের উপরে ম্যাটেরিয়াল ঢেলে নতুন চাবি বানিয়ে নেয় এবং সেই চাবিটা সে একটা ফুটবলের মধ্যে ঢুকিয়ে আঠা দিয়ে ফুটবলের ফুটোটা জোড়া লাগিয়ে দেয়। এরপরে জোসেফও জঙ্গলের মধ্যে এসে নিনার পাশে বসে থাকে। এবার সুযোগ বুঝে জোনাস তার খেলার ফুটবলটা জোরে কিক মারে। এতে ফুটবলটা জঙ্গলের ভেতরে চলে যায় এবং একটা গাছে আটকে যায়। তখন জোসেফ তার চাবি ঢোকানো ফুটবলটা নিচে ফেলে রাখে। একটু পরে একজন গার্ড এসে সেই ফুটবলটা কুড়িয়ে নিয়ে গিয়ে জোনাসকে দেয়। জোনাস ফুটবলটা চেক করে মায়ের দিকে ইশারা করে বলে তাদের প্ল্যান সাকসেস হয়েছে। এদিকে চার্লি ট্রলার নিয়ে থানার সীমানায় পৌঁছে যায়। এবার আর সার্চ তার সাথে যায় না, তবে সে চার্লির সাথে লুক নামের একজনকে পাঠিয়ে দেয় এবং নিজে দূর থেকে চার্লির উপর নজর রাখতে থাকে। চার্লি ভেতরে ঢোকার আগে সার্চকে অনুরোধ করে বলে সে যদি নিজের কাজে ব্যর্থও হয় তবুও যেন তার স্ত্রী সন্তানকে তারা ছেড়ে দেয়, কেননা ওদের তো আসলে কোনো দোষ নেই। সার্চ চার্লির কথার কোনো গুরুত্ব না দিয়ে তাকে কাজে মন দিতে বলে আর লুককে ইলেকট্রিসিটি সাপ্লাই কেটে দিতে নির্দেশ দেয়। লুক লাইন কেটে দিতেই চার্লি ভেতরে ঢুকে যায়। তারপরে ওয়াকিটকিতে সার্চকে বলে দূরত্ব বেশি হয়ে যাওয়ায় তাদের ওয়াকিটকি লাইন এখনই কেটে যাবে, তাই সার্চ যেন দ্রুত সেখানে চলে যায়। ফ্লাশ করার পরে কোকেনগুলো গিয়ে যেখানে জমা হবে। সার্চ চার্লির কথা মতো সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এই সময়ই থানার সামনে জোসেফ এসে গাড়ি নিয়ে হাজির হয়। তখন চার্লি জোরে দৌড় লাগায়। পুলিশ তাকে দেখতে পেয়ে পুরো থানায় অ্যালার্ট করে দেয়, তাই পুরো ফোর্স তাকে তাড়া করতে শুরু করে। যদিও ঠিক টাইমের ভেতরেই চার্লি জোসেফের গাড়িতে উঠে বসে এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে শেরিফকে দেখা যায় সে হাসানকে সাহায্য করবে বলে তার কাছ থেকে 2 লাখ ইউরো হাতিয়ে নেয়। তারপরে গ্রিসেলডার লোকদের খবর দিয়ে হাসানকেই আবার তাদের কাছে ধরিয়ে দেয়। এতে শেরিফ টাকাও হাতাতে পারল, আবার গ্রিসেলডার কাছে ভালোও সেজে গেল। সেই সাথে আবার হাসানের জ্বালাতনের হাত থেকেও রক্ষা পেল। যাই হোক, চার্লি সেফ জায়গায় এসে জোসেফের ফোন থেকে সামিরার কাছে লুকানো ফোনে কল করে। চার্লি সামিরাকে জানায় সে এখনই গ্রিসেলডার ভিলার সামনে পৌঁছাবে, সে যেন চাবিটা ইউজ করে দ্রুত বের হয়ে আসে। সামিরা তাই কথা মতো চাবি দিয়ে দরজার লক খোলার চেষ্টা করে, কিন্তু চাবিটা পারফেক্ট না হয় লক খুলছিল না। চার্লি সামিরাকে চেষ্টা চালিয়ে যেতে বলে ভিলার সামনে চলে আসে। কিছুক্ষণ পরে চার্লি আবারও ফোন দিয়ে জানতে পারে সামিরা এখনও লকটা খুলতে পারেনি। এরই মধ্যে সামিরার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তাই চার্লি সিদ্ধান্ত নেয় সে নিজে ভেতরে ঢুকে তাদের বের করে আনবে। এই জন্য চার্লি গেটে চলে গিয়ে সেটা লক খুলে ভেতরে ঢোকার প্রস্তুতি নেয়। এদিকে সামিরা হাল ছেড়ে দিলে জোনাস চাবিটা নিজের জামার সাথে কিছুক্ষণ ঘষে তারপরে ট্রাই করতেই দরজার লকটা খুলে যায়। এরপরে তারা ঘর থেকে বেরিয়ে আসে। তারা পালানোর সময় গ্রিসেলডাকে দেখতে পায় সে বারান্দায় দাঁড়িয়েছিল, তাই তাকে দেখে লুকানোর সময়ে দরজায় আওয়াজ হয়ে যায়। এতে গ্রিসেলডার মনোযোগ তাদের দিকে ঘুরে যায়। আওয়াজ ফলো করে গ্রিসেলডা তাদের দিকে এগিয়ে আসছিল। তখন গ্রিসেলডার ফোন বেজে ওঠে এবং সার্চ জানায় চার্লি তাদেরকে ঠকিয়ে পালিয়েছে। গ্রিসেলডার রেগে সামিরা আর জোনাসকে মারতে তাদের ঘরে গিয়ে দেখে তারাও পালিয়েছে, তাই সে অ্যালার্ম বাজিয়ে সব গার্ডদের অ্যালার্ট করে দেয়। সামিরা জোনাসকে নিয়ে ততক্ষণে বাইরে বেরিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়েছিল। তখনই পেছন থেকে চার্লি এসে তাদের আগলে নেয়। চার্লি তাদেরকে নিয়ে এক্সিট গেটের দিকে পালানোর সময়ে একজন গার্ড এসে যাওয়ায় চার্লি তার সাথে ফাইট শুরু করে এবং সামিরা আর জোনাস না থেমে পালাতেই থাকে। তখন আরেকজন গার্ড তাদের দিকে গুলি চালাতে শুরু করে, তাই এবার জোসেফ তাদেরকে বাঁচাতে এগিয়ে আসে। ফলে জোসেফের পেটে গুলি লেগে যায়। তবুও সে তাদের সেফলি বাইরে এনে নিনার গাড়িতে উঠে পড়ে। তারপরে তারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু চার্লি গার্ডদের হাতে ধরা পড়ে যায়। আর পালিয়ে সেফ জায়গায় এসে সামিরা আর নিনা জোসেফের চিকিৎসা শুরু করে। অন্যদিকে চার্লি হুঁশ ফিরে দেখে সার্চ তাকে গান পয়েন্ট করে রেখেছে। গ্রিসেলডাও সেখানে ছিল। গ্রিসেলডা চার্লির প্রতারণার জন্য খুব আপসেট ছিল। এরই মধ্যে সেখানে হাসানকেও নিয়ে আসা হয়। নিজের এলাকা ছেড়ে গ্রিসেলডার এলাকায় এসে ষড়যন্ত্র করায় হাসানের উপরেও গ্রিসেলডা খেপেছিল। তাই দুজনের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সে একটা গেমের আয়োজন করে। সে চার্লি আর হাসানকে একটা চেইন দিয়ে একে অপরের সাথে বেঁধে দিয়ে তাদের ফাইট করতে বলে। এরপর যে বেঁচে থাকবে তাকে ছেড়ে দেওয়া হবে। তো বাঁচার তাগিদে দুজনের মধ্যে ফাইট শুরু হয়, আর গ্রিসেলডা গ্যাং নিয়ে সেই ফাইট এনজয় করতে থাকে। ফাইটের এক পর্যায়ে চার্লি হাসানকে কনভিন্স করার চেষ্টা করে যে তার ভাই করিমের মৃত্যুর জন্য সে দায়ী না। চার্লি আরও বোঝায় এই মহিলা তাদের এমনিতেও মেরে ফেলবে, কেননা এই মহিলার কথায় ভরসা করা যাবে না। তাই বাঁচতে হলে তারা দুজনেই বাঁচবে আর মরতে হলে একসাথেই মরবে। এই বলে দুজনে আচমকা চোখের পলকেই বারান্দা থেকে ঝাঁপ দেয়। নিচে সমুদ্র থাকায় তারা সোজা গিয়ে সমুদ্রে পড়ে। তারা এরকম করতে পারে এটা গ্রিসেলডার কল্পনাতেও ছিল না। সে বিস্ময়ে চিল্লাতে শুরু করে।
তো যাই হোক, এরপরে বেশ কিছুদিন কেটে যায়। চার্লি পরিবার নিয়ে স্বাভাবিক জীবন কাটাতে শুরু করে দিয়েছে। হাসানের সাথেও তার এখন আর শত্রুতা নেই। সে বার্লিনে এখন হাসানের এরিয়াতেই নিজের বাড়িতে বসবাস করছে। জোনাসও তার স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। সে প্লেগ্রাউন্ডে স্বতঃস্ফূর্তভাবে ফুটবল খেলছে, আর চার্লি আর সামিরা থেকে অনুপ্রেরণা দিচ্ছে। অন্যদিকে সিন শিফট হয়ে আমাদের জোসেফ আর নিনাকে দেখানো হয়। জোসেফ প্রতিশ্রুতি মতো নিনাকে কয়েনটা দিয়ে দেয়। নিনা তখন কোনো একজনকে ফোনে কয়েনটার কথা বলে। ফোনের অপর পাশের লোকটা নিনার কাছে কাউকে পাঠাতে চায় কয়েনটা নেওয়ার জন্য, কিন্তু নিনা বলে সে লোকটার সাথে পার্সোনালি দেখা করে কয়েনটা ফিরিয়ে দেবে। এরপরে ফোন কাটতেই নিনা আর জোসেফ নতুন কোনো মিশনে বেরিয়ে পড়ে, আর সিরিজটাও এখানেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, প্রথম সিজনের শেষে বেশ কিছু প্রশ্ন থেকে যায়, যেমন চার্লি আর হাসান যেভাবে গ্রিসেলটাকে বোকা বানিয়েছে, তাতে নিশ্চয়ই সে এখন আরও বেশি করে শত্রুতা শুরু করবে। তো কি হতে পারে গ্রিসেলটার পরবর্তী পদক্ষেপ? তাছাড়া শেষ দৃশ্যে দেখা যায় নিনা আর জোসেফ কারোর সাথে কয়েনটা ডিল করছে। তো সেই লোকটা আসলে কে? নিনার সাথে তার পুরনো কোনো বোঝাপড়া আছে কিনা? না হলে একজন সৎ পুলিশ অফিসার হয়েও